এই ড্রয়ারে ঢুকলাম নাকি? কোথায় গেল জিনিসটা? উফ, তো হ্যাঁ, আরে এসো এসো এসো। আমার রুমে তোমাকে অনুমতি নিয়ে আসতে হবে কেন? বড় আপু ফোনে বিজি, ম্যানেজারের সাথে কথা বলছি। তাই ভাবলাম যে আজকে সকালের আপনার চাটা আমি নিজে হাতে বানিয়ে নিয়ে আসি। থ্যাংক ইউ। প্রতিদিন তোমার আবার হাতের চা খেতে খেতে না সকালটা একেবারে পাংশে হয়ে গেছে। তাই আজকে সকালটা শালিকার হাতের চা, এটা তো আমার সারাদিনের এনার্জি। দুলা ভাই, আমার একটা কথা ছিল। মিষ্টি হাতের মিষ্টি চা, তুমি একটা কেন 10টা কথা বলো। আমার না মানে আমার আমার বলো, আমার আড়ষ্টটা ঝেড়ে বলে দিন। আমার 50,000 টাকা লাগবে। হ্যাঁ, তোমার 50,000 টাকা? 50,000 টাকা? এবার বুঝতে পেরেছি সকাল সকাল শালিকা আমার জন্য কেন সুপেয় চা নিয়ে এসেছে। দুলা ভাই, টাকাটা আমার ভীষণ প্রয়োজন। একটা কাজের জন্য লোন হিসেবে দেবে, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো, আই প্রমিস। জানো তো টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুলা ভাই, আমি সত্যি বলছি, টাকাটা আমার খুবই প্রয়োজন, আমি কি পাবো? দেখো, তোমার অ্যাপ্রোচটা কিন্তু ঠিক হচ্ছে না। অ্যাপ্রোচটা হতে হবে অত্যন্ত বিনীত। তোমাকে বলতে হবে, মাননীয় দুলাভাই, সবিনয় নিবেদন এই যে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার অতি প্রয়োজন 50,000 টাকা। অতএব বিনীত নিবেদন এই যে টাকা প্রদান করিয়া বাধিত করিবেন এবং প্রতিশ্রুতি করছি টাকা সময় মতো পরিশোধ করিবেন। বুঝতে পারলাম, কিন্তু 1,00,000 টাকা তোমার হঠাৎ কেন প্রয়োজন পড়লো আমি তো সেটাই বুঝতে পারছি না। এই পালিয়ে বিয়ে দিয়ে করবে নাকি? আরে না দুলা ভাই, ওসব কিছু না। একটা বিশেষ কাজে আমার টাকাটা খুব দরকার, আমি নাচের প্রোগ্রাম করে করে আপনার সব টাকা শোধ করে দেবো, আই প্রমিস। মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিবার জন্য। এটা আমার কথা না, এটা রবীন্দ্রনাথের বাণী। দুলা ভাই, একে তো মধুর চা, তারপরে আবার মধুর সুরে মধুর ডাক, দুলা ভাই। হ্যাঁ, ওই আপা ব্যাপারটা জানলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাই? তোমার পুরো ব্যাপারটা তোমার আপাকে জানানো যাবে না তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে 25,000 টাকা ডিপোজিট হয়ে যাবে। 25,000 না তো দুলা ভাই, 50,000, 50,000। আমি তোমাকে 25,000 টাকাই দেব। কারণ কি জানো? এটা নন রিফান্ডেবল, এটা তোমাকে ফেরত দিতে হবে না। আর তোমার যে শর্ত, শতভাগ সংরক্ষিত হবে। ইট, কাঠ, পাথর, দেয়াল, এমনকি তোমার বড় আপা এবং ছোট বোন কেউই জানে না। আই প্রমিস। ঠিক আছে দুলা ভাই, থ্যাংক ইউ। বুঝতে পারলেন তো? সকাল সকাল 1 কাপ চা সারিয়ে হাতে, মূল্য 25,000। কিন্তু আমি সেটা খুঁজছিলাম, সেটা কোথায় গেল? এই নিমা, 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 এই নিমা, নিমা। আমাকে খুঁজছে? আরে আমার হাজবেন্ড, ভুলো মন স্বামী আমার, মাথার উপরে চশমা রেখে বলবে, নিমা আমার চশমাটা খুঁজে পাচ্ছি না, দেখেছো? মোবাইলটা পকেটে রেখে বলবে, নিমা আমার একটু করে মিটিং, প্লিজ মোবাইলটা একটু খুঁজে দাও। গাড়ির চাবি এখানে সেখানে রেখে পুরো বাড়ি মাথায় করবে। একবার কি হয়েছে শুনে, সে গাড়ির চাবি গাড়ির ভেতরে রেখে পুরো বাড়ি মাথায় করে ফেলেছে। মাঝে মাঝে মনে হয় আমি ছাড়া আমার এই স্বামীটির জীবন পুরোপুরি ছড়ছড়া। নিমা, হ্যাঁ নিমা, নিমা, দেখো তো। এই নিমা, কি? ঘড়িটা তো দেখছি না। ঘড়ি দেখছো না তাই তো? হ্যাঁ, অনেক খুঁজেছি কিন্তু কোথাও ঘড়িটা নেই। কোথাও খুঁজে পাচ্ছ না? কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে এটা কি? আরে এই ঘড়ি না তো। তাহলে কোন ঘড়িটা? ওই যে অস্ট্রেলিয়া থেকে মনির ভাই আমাকে যে গিফট করলেন, সেই গিফটের ঘড়িটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ,
ঘড়িটা তো সুন্দর ছিল। হ্যাঁ। আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় তুমি ওটা অফিসে নিয়ে গেছো। আরে না না, আমি অফিস থেকে একদম মানে প্যাকেট যেটা, সেই প্যাকেটটা নিয়ে এসে আমাদের ড্রেসিং টেবিলের উপরে রাখো না। তুমি তো দেখলি সেই ঘড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না। ঘড়িটা গেল কোথায়? আরে একটা ঘড়ি নিয়ে সাত সকালে পুরো বাড়ি মাথায় করো না তো। শোনো, আমার ইনটিউশন বলছে তুমি ওটা অফিসেই নিয়ে গেছো। আরে না, আমি অফিস। আচ্ছা, আমাদের বাসায় যে কাজ করে যে মেয়েটার নাম কি? মর্জিনা। হ্যাঁ, মর্জিনা নেই তো? আরে তুমি আমার মর্জিনাকে সন্দেহ করছো? আহা, মনির ভাই যদি জানেন যে ঘড়িটা হারিয়ে গেছে তাহলে কিন্তু উনি খুব কষ্ট পাবে। আর আমার মর্জিনা যদি জানে ওকে তুমি সন্দেহ করছো, তাহলে মনে কষ্ট পাবে না বুঝি? শোনো, ঘড়ি হারিয়েছে, ঘড়ি আর একটা কিনতে পারবে, সময় থেমে থাকবে না। কিন্তু আমার মর্জিনা না থাকলে, ও মাই গড, আমার পুরো বাড়ির কাজকর্ম কি হবে? আমার সব ঝরঝরা। শোনো, বলো। তুমি তুমি অফিসে যে খুঁজে দেখো, ওটা তুমি অফিসেই পাবে। বাসা থেকে ঘড়িটা মিস্টেক, এটা অদ্ভুত একটা কাণ্ড, তুলে কাণ্ড। আমার ইনটিউশন কখনো ভুল বলে না। আমার সিক্স সেন্স বলছো তুমি অফিসে নিয়ে গেছো। কি বলে, অফিসে নেইনি তো? তুমি কি মনে করো যে আমি ভুলে গেছি সব? আবার ভুলো মন? অবশ্যই তুমি ভুলো মন। তোমার এই ভুলো মন স্বভাব নিয়ে আমি প্রতিনিয়ত বিব্রত। সারাটা ক্ষণ আমার এই যন্ত্রণায় জীবনটা ঝরঝরা হয়ে গেছে। একদিকে তোমার হ্যালো গাইস, আবার একদিকে রিমা তাকদিনাদিন। আমার জীবনটার যে কথা চিন্তা করো, আমার মেয়েটা দেশের বাইরে থাকে, কত রকমের টেনশন। এইসব টেনশন আমার সবকিছু ঝরঝরা হয়ে গেছে। এখন আমার শান্তি মতো পেপারটা করতে দাও প্লিজ। ইনি হচ্ছে নিমা চৌধুরী, আমার একমাত্র বউ। সবার জন্য তার চিন্তার কোনো শেষ নেই, সবাইকে নিয়ে তার টেনশন। আমি, আমার মেয়ে মেহেক, তার দুই বোন তমা, রিমা, মানে সবার জন্য সে টেনশনে দুশ্চিন্তা একেবারে শেষ। বিশিষ্ট চিন্তাবিদ। তাই আরে হ্যাঁ তোমার নাকি দেরি হয়ে যাচ্ছে অফিসে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছ না কেন? হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। হ্যালো গাইস, ইটস মি তমা চৌধুরী। ঘুম থেকে উঠেই চলে এসেছি লাইভে গাইস। আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা প্লিজ কমেন্টস করে জানিয়ে দিবেন। আর গাইস, অবশ্যই আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না গাইস। আমার সর্বকনিষ্ঠ বোন তমা চৌধুরী। আমার এই বোনটা না আমার কাছেই থাকে, ও আমার সন্তানের মতো। যে বোনটাকে নিয়ে আমার বড্ড ঝামেলা, সারাক্ষণ শুধু চিন্তা হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় লাইভ, ঘুমোতে যাবার সময় লাইভ, খেতে লাইভ, বসতে লাইভ, সারাক্ষণ শুধু উঠতে বসতে খেতে যাতে সারাক্ষণ লাইভ। লাইভই হচ্ছে ওর লাইফ। সারাক্ষণ শুধু হ্যালো গাইস। হ্যালো গাইস, ইটস মি তমা চৌধুরী। আবারও চলে এসেছি লাইভে। আমি ঘুম থেকে উঠেই একদম লাইভে চলে এসেছি গাইস। আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমি ডিপ্রেস করতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে গাইস খুব মজার একটা ঘটনা ঘটেছে আমাদের বাসায়। এই ঘটনাকে কেন্দ্র করে আমার ঘুমটা ভেঙে গিয়েছে। আজকের ঘটনার কেন্দ্রবিন্দু হচ্ছে একটা ঘড়ি। এই ঘড়িটা অবশ্য আমার দুলাভাইকে তার একজন ফ্রেন্ড গিফট করেছিলেন। সো গাইস, ঘড়িটা হঠাৎ করে আমার দুলাভাই ঘুম থেকে উঠে নাকি খুঁজেই পাচ্ছে না। ঘটনাটা খুবই রহস্যজনক এবং ভৌতিক। সো গাইস, এই ঘটনাকে কেন্দ্র করে আমার দুলাভাই আর আমার মধ্যে সেই চেঁচামেচি আর হাউকাউ, এই চেঁচামেচি আর হাউকাউই আমার ঘুমটা ভেঙে গেছে। নিয়ে নিলাম বাবু। গাইস শোন, পৃথিবীতে সবচাইতে কুৎসিত দৃশ্য হচ্ছে টুথব্রাশ করা মানুষের সামনে, আর অভদ্রতা হচ্ছে সবচাইতে, সেটা হচ্ছে যে মানুষের পার্সোনাল বিষয়ে এখন লাইভে যাওয়া। গাইস, আপনারা যাকে কথা বলতে শুনছেন তিনি হচ্ছেন আমার বড়াপু। বড়াপু, হাই বলো। গাইস, আজকের মতো আমি লাইভ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ওকে গাইস, বাই। বড়াপু, তুমি যে আমাকে চাকরি করলে, তুমি জানো এখন কি হবে? সবাই আমাকে ট্রল করবে। আমার এই লাইফটাতে হাজার হাজার হাহা রিঅ্যাক্টে ভরে যাবে। সবাই স্ক্রিনশট নিয়ে শেয়ার করবে। লাখ যদি ফেভার, এবার আমি
যাও আগে টুথব্রাশ করে আসো, তারপরে মোবাইল পাবে। যাও। মোবাইলটা দাও অন্তু। মোবাইলটা তুমি পাবে না। আমার মনে হয় তোমার ভবিষ্যৎটা পুরোপুরি ঝরঝরা। কিছু হলেই আমার একই কথা, ঝরঝরা ঝরঝরা। তমা, উফ, আমার জীবনটা আসলেই ঝরঝরা। হ্যাঁ, আমার মেজ বোন রিমা চৌধুরী নৃত্যশিল্পী, সকালবেলা উঠি নাচের প্র্যাকটিস করে। আহারে, আমার এই বোনটা না খুব ইনোসেন্ট, বোকাশোকা একটা মেয়ে। আমার ওকে নিয়ে খুব টেনশন হয়। এই পৃথিবীতে বোকা মানুষরা পদে পদে ধোকা খায়। আমার আমার এই বোনটা খুব ইন্ট্রোভার্ট। আহারে, কিন্তু নাচের ব্যাপারে সে অসম্ভব তার ডেডিকেশন। সাত সকালে উঠে তার দিনাদিন ধিনতা ধিনতা নিত্যই তার নৃত্য চর্চা। যাও বলো তারে মেঘের ওপারে বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী গান। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে মেঘের শত বনে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টিতে সুধীমণ্ডলী, নৃত্যশিল্পী রিমার পরিবেশনায় মুগ্ধ হয়ে আমন্ত্রিত অতিথি মিস্টার মনির মঞ্চে উঠে এসেছেন। তিনি এসেছেন শুধু সিডনি থেকে। মিস্টার মনির রিমার পরিবারের ঘনিষ্ঠজন, ধন্যবাদ আপনাকে। আপনি কিছু বলবেন? ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমার অত্যন্ত প্রিয় বন্ধু আরিফ এবং তার সহধর্মিণী নিমা আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। আমি সত্যি ভাগ্যবান মনে করছি এরকম সুন্দর একটা অনুষ্ঠানে আসতে। শিল্প, সাহিত্য এগুলি আমাদের জীবন, আমাদের জীবনে জড়িয়ে আছে আমাদের কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি।
যে সংস্কৃতির মাধ্যমে আমরা আমাদেরকে পরিচিত করি, সবসময় আমাদেরকে সবার মাধ্যমে সবার কাছে পরিচিত হব। ধন্যবাদ। এবং আমি রিমা সুন্দর একটা ভবিষ্যৎ কামনা করছি। রিমার জন্য আবারও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাই আপনাকে। মনির ভাই নৃত্যশিল্পী রিমা চৌধুরীকে উৎসাহিত ও সম্মানিত করেছে। এই প্রয়াস শিল্পের প্রতি তার অনুরাগে ও ভালোবাসার প্রকাশ। আমরা একটা করতালি দিতে পারি মনির ভাই। ধন্যবাদ মনির ভাই, আপনি আপনার আসন গ্রহণ করবেন। একটি বিশেষ ঘোষণা, গ্রিন রুম থেকে একটি মোবাইল ফোন হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন তাহলে কাইন্ডলি একটু আমাকে ফিরিয়ে দিবেন। এই মোবাইল ফোনটি হল ইনচার্জ মোহন ভাইয়ের। কেউ পেয়ে থাকলে আমার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমাদের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি রাস্তা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। তুমি কালকে এলে না কেন? আমার খুব মন খারাপ হয়েছে তোমার জন্য। তোমার সাথে কত গল্প করি, কত ভালো লাগে। জীবন নিয়ে কথা বলি, কত কিছু নিয়ে কথা বলি, তাই না? আসলে না কেন? কি হয়েছিল? আচ্ছা তাই? এই মন্ত্রী না পরে কথা বলছি, হ্যাঁ রাখি। এই কি আপা? কোথায় যাচ্ছিস তুই? শোন, তোকে নিয়ে আমার টেনশনের কোনো শেষ নেই। একটা চাল চিরহীন ছেলের সাথে প্রেম করছিস, কবিতা লিখে তো কোনো কিছু হলো? তোর তো কবিতা কি লিখতে হবে? আপা, ও একজন ইঞ্জিনিয়ার, এই কথা তুমি কেন বিশ্বাস করো না? আমি কতদিন ধরে বলছি, আই প্রমিস। Shut up. ও আগে কবি, কবিতা লেখে আর কবিতা পড়ে। কবিতা লেখা বা কবিতা পড়া এই নেশা, গাঁজা আফিম সিগারেটের নেশার চাইতেও ভয়ঙ্কর নেশা। এর শুরু আছে, কোনো শেষ নেই। আর শোন, একটা কথা মনে রাখিস, বাড়ির ছাদ আর আকাশের নীল আচ্ছাদন এক নয়। আপা, আমি চাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আর রিমা, ভালো কথা বললেই দেরি হয়ে যাচ্ছে, বাইরে যাব। আরিফ, 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 ও আরিফ। ঠিক আছে? হ্যাঁ আমি ঠিক আছি। একটা ঝামেলা হয়ে গেছে, বিশাল ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা বলো? হ্যাঁ, রিমা, রিমা, রিমা একটা বিশাল ঝামেলা করে ফেলেছে। রিমা একটা বিশাল ঝামেলা করে, কি ঝামেলা করছে বলো? রিমা প্রেম করছে। এটাকে ঝামেলা বলছো কেন? হ্যাঁ, রিমার কিছু পার্সোনাল লাইফ, ও যদি ওর লাইফে পার্টনার চুজ করে তাহলে দোষী কি বলো? না না না, ওটাও খুব ভুল করছে। তুমি বুঝতে পারছো না, তোমাদের টেনশনে আমার মাথা খারাপ হবার জোগাড়। মেয়েটা দেশের বাইরে থাকে, ওকে নিয়ে টেনশন। রিমা এদিকে মানে লাস্টের এই অনুষ্ঠানে যায়, সেই অনুষ্ঠানে যায়, রাত বিরাতে ফেরে, সেটা নিয়ে টেনশন। ওদিকে তমা সারাক্ষণ হ্যালো গাইস করে, লেখাপড়ার কোনো ঠিক ঠিকানা নেই, সেটা নিয়ে টেনশন। তোমার মন ভুলো হোক, সেটা নিয়ে টেনশন। এইসব টেনশন আমার প্রেশার সহজ করা। এই তুমি না ওই যে রিমার কথা কি বলছিলে যে ও প্রেম করে কি এগুলো? ও হ্যাঁ হ্যাঁ বলছি, রিমা একটা কবির সাথে প্রেম করে। জাস্ট চিন্তা করো, ওর 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 ভবিষ্যৎ ছড়া, এটা কি তুমি বুঝতে পারছো না? ঠিক আছে, ঠিক আছে, আমি রিমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। এখনো তো বিয়েটা হয়নি, সবে প্রেম। আরে রাখো, প্রেম করা যাবে না কবির সাথে। কবিরা মানুষ না, হ্যাঁ কবিরা এলিয়েন। হ্যাঁ, কবিরা এলিয়েন মানে ওরা পূর্ণিমার চাঁদকে দেখে ঝলসানো রুটি। ও মাই গড। শোনো, ওরা পাহাড়কে দেখে চিনে বাদামের মতো। পাহাড় নাকি টুকটাক করে খাওয়া যায়। এটা কোনো কথা হলো? কি ভয়ঙ্কর বলো। ভবের জগৎ আর ভাবের জগৎ কি? হ্যাঁ, আমি তো এতে দোষের কিছু দেখছি না।
মানুষকে কখনো কখনো কল্পনার জগতেও বিচরণ করতে হয়। জানি না আমি, আমার কেন যেন মনে হচ্ছে ও ওই যে ওদিনের অনুষ্ঠানে ছেলেটা ছিল, আমি বোধহয় এক নজর দেখেছি বলে মনে হচ্ছে। ও লুকিয়ে লুকিয়ে আমাদের সবকিছু খেয়াল করছিল। না না না, এটা তোমার ভুল ভাবনা। শোনো শোনো নিমা, ধারণা এবং কল্পনা এই দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? কবিতা হচ্ছে সত্য এবং সুন্দর, আর অনুমান হচ্ছে অন্যায়, মিথ্যা। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু ডিমা এটা ঠিক করছে না। ওর টেনশনে যে আমার ঘুম হচ্ছে না, সেটা কি হবে? আমি চোখের পাতা এক করতে পারছি না, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, তাহলে আমার কি হবে? আমার 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 জীবনটা যে ঝরঝর হয়ে গেল। বুঝতে পেরেছি, তুমি যদি সবার টেনশনে একা নিজের মাথায় তুলে নাও, তাহলে তো তোমার পাগল হয়ে যাবে কথা, তোমার জীবনটা ঝরঝর হয়ে যাবে। হ্যাঁ, কিচ্ছু করার নেই। সেই জন্য তোমাকে আমি বলি 5 mg ফিল ফ্রেশ খেয়ে ঘুমিয়ে যাও। ঘুমিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে। এই, হ্যাঁ আরে বলো। তোমার ঘড়িটা পেয়েছো? ঘড়ি? কোন ঘড়ি? ইয়া আল্লাহ, পুরো বাসা মাথায় বললো যে ঘড়িটা নিয়ে, সেই ঘড়িটা ওই যে মনির ভাই অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসলেন, আমি বললাম অফিসে আছে। পেয়েছিলে? ও হ্যাঁ, ঘড়ি। আমি তো ঘড়িটার কথা একদম ভুলেই গিয়েছিলাম। এ আল্লাহ, আরে তোমার তো অ্যালজাইমার্স রোগ হয়েছে, আমার কি হবে? অ্যালজাইমার্স রোগের রোগীরা তো সবকিছু ভুলে যায়, তুমি আমাকে ভুলে যাবে, আমার কি হবে? অ্যালজাইমার্স রোগের রোগীরা পাগল পাগল হয়ে যায়, আমার সাথে কথা বলে, 4 মিনিটে কথা বলে, আমার কি হবে? আরে থামো থামো, তুমি আমাকে নিয়ে এত অ্যাডভান্স চিন্তা করো তো, আমি ঠিক আছি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে বলো তো আমি কে? ও, তুমি কি মনে, তুমি আমার একমাত্র বউ নিমা চৌধুরী। মনে রেখেছে, অ্যালজাইমার্স হয়নি এখনো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আমি বলি কি, এই চিন্তা রোগের একমাত্র ওষুধ হচ্ছে ঘুম। তুমি 5 mg ফিল ফ্রেশ খেয়ে নাও, দেখবে তোমার ঘুম এসে যাবে। ঘুমিয়ে যাও, ঠিক আছে? ঘুমিয়ে যাবো তুমি বলছো? হ্যাঁ যাও। আচ্ছা ঘুমিয়ে যাচ্ছি। আসলে আমি না ঘড়িটা অবশ্যই খুঁজিনি, কারণ আমি জানি ঘড়িটা বাসা থেকে এসেছে। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি, তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। চুপ পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি। তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তহীন ভালোবাসো। সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি, দেখা দাও দেখা দাও। পর মুহূর্তে ফের চোখ মুছি, হেসে বলি তুমি যেখানে যাও আমি সঙ্গে আছি। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। ও সফল কবি ও আবৃত্তিকার, পেশা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু কবিতা ওর পাশে। আমার বড় বাবুর ওকে নিয়ে নানা চিন্তা, কিন্তু আমি কবি আর ও কবিতার এক মায়ের একনিষ্ঠ ভক্ত। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। তাই বুঝি? হ্যাঁ, তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। শুনে মনে হয় এই কবিতাটা আমাকে ভেবেই লিখেছিল, তাই বারবার তোমাকে ভেবেই এই কবিতা যেন আমি পড়তে পারি। কিন্তু বড় বাবুর কথায় তোমার আমার ভবিষ্যৎ একদম ঘোরতর অন্ধকার ঝড় ছড়া। আপনারও একই কথা, কবিরা বহেমিয়ান, চাঞ্চল্যহীন, সংসার বিবাহী। তোমার আমাকে তো ঠিকই বলেছে, তোমার কবিতার প্রেমে পড়াটা ঠিক ছিল, কিন্তু এই কবির প্রেমে পড়াটা তোমার একদমই ঠিক হয়নি। তুমি বুঝতে পেরেছ? হ্যাঁ, ভুল মানুষকে প্রেমে পড়লে পরে জীবনটা বরবাদ হয়ে যায়। ভুল মানুষ? তাহলে ঠিক মানুষটা কি শুনি? ঠিক মানুষ হলো এই ধরো যার অ্যাটলিস্ট একটা স্যালারি আছে, একটা গাড়ি আছে, অন্তত একটা ফ্ল্যাটের মালিক,
এমন একটা পাত্র পেলে তোমার আপা কিন্তু সানন্দে তোমাকে তার হাতে তুলে দিতে পারতেন। এই যে শুভ জন্মদিন, বাড়িতে গিয়ে এটা দেখবে পছন্দ হয়েছে কিনা, তারপর যাবে। মধ্যবিত্তের ছেলেবেলা এই বিশেষ দিনটি কখনো ঘটা করে পালন করা হয় না, তাই এই দিনটির কথা আমার মনেও থাকে না। এবার কিন্তু আপা দুলা ভাইয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দেওয়ার সময় চলে এসেছে। তুমি যখন বলেছো তাহলে তো অবশ্যই যাবো, কিন্তু তোমার আপাকে যে আমার ভীষণ ভয় করে। যদিও যুদ্ধে আর প্রেমে ভয় থাকতে নেই। শোনো, আমি কিন্তু তোমাকে সিরিয়াসলি বলছি, জোক করছি না। হ্যাঁ, তোমার আপার যা গল্প আমি শুনেছি, আমি কিন্তু ওনাকে রিড করে ফেলেছি, কারণ আমি হিউম্যান সাইকোলজি বুঝি। তবু যুদ্ধে যখন নেমেছি, জিততে তো আমাকে হবেই। আপা যে কেন মাথায় নেয় না তুমি একজন ইঞ্জিনিয়ার? যন্ত্র প্রকৌশলী ডিগ্রি নিয়ে কি করতে পারছি বলো? 4 জনের একটা ফার্ম, কেবল স্ট্রাগলই করে যাচ্ছি। আপা কি বলে জানো? কি? তোমাকে বিয়ে করলে আমি নাকি কবিতা খেয়েই বাঁচব। ব্যাপারটা কিন্তু মন্দ না। হ্যাঁ, তাহলে এক কাজ করি, সকালে ব্রেকফাস্টে থাকবে পূর্ণেন্দু পত্রী আর হেলাল হাফিজ, আর লাঞ্চে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর আর সঙ্গীত, আর রাতে জীবনানন্দ দাস আর কবি নজরুল। আর তোমার লেখা কবিতাগুলো আমাকে সারাক্ষণ বাঁচিয়ে রাখবে। তাই নাকি? এটা রাখো। এটা কি? 50,000 টাকা। তুমি বলেছিলে যে তোমার টাকা লাগবে। তো তুমি কেন দেবে? আহা, আমি তোমার বিজনেসের জন্য সাপোর্ট করতে পারি না। প্রেমিকার টাকা নিয়ে বিজনেস, লোকের সঙ্গে কি বলবে? না না না, এই টাকাটা আমি রাখতে পারবো না। আহা, লোন হিসেবে দিচ্ছি, পরে প্রফিট সহ ফেরত দিও। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, তুমি একটা পাগল। তোমার জন্য। তোমার মাথায় আসলে কিছু সমস্যা আছে, তোমাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। চলো। আচ্ছা দেখিও, চলো। চলো। হ্যালো গাইস, ইটস মি তমা চৌধুরী। আবারও চলে এসেছি লাইভে। আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, কিন্তু তার আগে আমার কথা এবং আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা, এটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে এবং আমার পেজটি বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে গাইস। ওকে গাইস, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ইনার স্ট্রেংথ বা মেন্টাল স্ট্রেংথ। মেন্টাল স্ট্রেংথের কিছু পয়েন্ট নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তার মধ্যে প্রথমেই হচ্ছে আক্ষেপ করা যাবে না। জীবনে কি পেলাম আর কি পেলাম না এই হিসাবটা করা যাবে না। যা কিছু পেয়েছি তা নিয়ে খুশি থাকতে হবে এবং যা কিছু পাইনি তার কথা ভুলে যেতে হবে, সেটা নিয়ে কোনো আক্ষেপ করা যাবে না। ওকে, পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে আমাদের নিজের একটা শক্তি থাকে, আমাদের ইনার একটা পাওয়ার থাকে। এই ইনার পাওয়ার দিয়ে আমাদের মুডকে আমাদের কন্ট্রোল করতে হবে। অন্যের কোনো ডিসিশন দ্বারা বা অন্যের পাওয়ার দিয়ে নিজেকে প্রভাবিত করা যাবে না। ওকে গাইস, এর পরের পয়েন্টটা হচ্ছে চেঞ্জেস অ্যাকসেপ্ট করে নিতে হবে। জীবনে আপনি সব সময় একই সিচুয়েশনে থাকবেন না। আমাদের জীবন পরিবর্তনশীল, অনেক ধরনের পরিবর্তন আমাদের জীবনে আসে এবং এই চেঞ্জেস গুলো আমাদেরকে মেনে নিতে হবে। ওকে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনকে মেনে নিতে হবে বা এই সমস্ত সিচুয়েশন নিয়ে পড়ে থাকা যাবে না। যেমন ধরুন আপনি কোনো ট্রাফিক জ্যামে বসে আছেন, আটকে আছেন, টাইমলি পৌঁছাতে পারছেন না আপনার গন্তব্যে। আবার আপনি কোনো একটা ইনভিটেশন পেলেন না, আপনাকে কেউ ইনভাইট করলো না তার কোনো একটা ইভেন্টে। এই সিচুয়েশন গুলো আপনার কন্ট্রোলে নেই, আপনি জিনিসগুলো থেকে একেবারে চিন্তা মুক্ত হয়ে যাবেন, এগুলো নিয়ে চিন্তাই করবেন না। এরপরে আসি যে পয়েন্টটা স্পেশাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে পিপলস প্লেজার হওয়া যাবে না। আপনি এই পৃথিবীতে কখনোই কোনো মানুষকে 100% খুশি করতে পারবেন না, তাই এই কাজটার চেষ্টাই কেউ করবেন না। ওকে গাইস, এবার অনেকে কমেন্ট করেছেন, আমি কিছু কমেন্টস করব। একটা আপু লিখেছেন, সেদিন আপনার মাথায় একজন মহিলা চাটি মেরেছিল। বুড়ি বয়সে লজ্জা লাগে না আমার? না আপু, আমি আমার মায়ের মতো বড় বোনের কাছে মার খেয়েছি, আমার লজ্জা লাগে না, আমার কোনো লজ্জা নেই। আপনার লজ্জা লাগলে আপনি ঘুমটা দিয়ে বসে থাকেন।
বেয়াদব প্রয়োজন। কোথা থেকে যে আসছে এসব? উফ, আর আমি বুড়ি, তাহলে আপনার কি? এই সমস্ত মহিলা থেকে ব্লক করে দিতে হবে। BLOCK, ব্লক। আচ্ছা, আরেকজন আপু কমেন্ট করেছেন, মুটকি আবার লাইভে আসছে। কেন আপু, আপনার সমস্যা কি? আমি মুটকি বলে দিবেন? আপনি আমাকে বলে দিবেন? বলে দিলে শুকাম। বিয়া, একটা কেউ ভালো কমেন্ট করতে। একজন তো ভালো কমেন্ট করেছে, নাফিস একটা ভাইয়া কমেন্ট করেছে, আপনাকে সুন্দর লাগছে, আপনার চোখগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভালো কমেন্টটা করতে পারার মানুষ, থ্যাংক ইউ। আচ্ছা, আমার লাইফটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে গাইস, আজকে বিদায় নিচ্ছি। আমি তোমার চৌধুরী, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো লাইভে। আপা, গহনাগুলো কি সুন্দর ছিল না? কিন্তু গহনার এত দাম, এত টাকা ভরি কেনাই যায় না। আপা আপা একটু দাঁড়ান। আপনি আপা একটা ঘটনা ঘটে গেছে, তাই দৌড়ে এসেছি। কি ঘটনা? আপনারা কিছুক্ষণ আগে আপনার হাতের চুড়ি চেঞ্জ করলেন, এরপরে আপনারা গলার চেন দেখেছিলেন। দেখেছি। আপনারা আসার পর দেখি একটা চেন মিসিং। মনে হয় ভুল করে আপনি আপনার ব্যাগে নিয়ে থাকতে পারেন। রায়হান ভাই, কি বলছেন এসব? কেন আমরা আপনার কি করতে দিব? আপনি কি বলছেন এসব? দোকানে গিয়ে খুঁজে দেখেন, যান, দোকানেই পাবেন। আপা আমাদের হিসাবের মাপ ব্যাগটা চেক করেন প্লিজ। আশ্চর্য, আপনি কিন্তু আমাকে হ্যারাস করছেন, আর আপনি যে সত্যি বলছেন তার প্রমাণ কি? আপা আপনি আমাদের রবি জুয়েলার্স এর অনেক পুরনো কাস্টমার, আমি ম্যানেজার, মাইন্ড করবেন না। এই চেন না পাওয়া গেলে মালিক আমাদের স্যালারি থেকে টাকা কেটে নেবে, পুলিশে দেবে, আমাদের জেলের ভাত খাওয়াবে। প্লিজ ব্যাগটা চেক করেন প্লিজ। রায়হান ভাই, এভাবে ব্যাগ চেক করা এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। ব্যাগ চেক করা, তারপরে চার্জ করা, ঠিক আছে। এক কাজ করেন, হ্যাঁ, খুঁজে দেখেন, আপনি খুঁজে দেখেন। সরি আপা, চেকটা নেই। আপা আপনার ব্যাগটা প্লিজ। খবরদার, খবরদার আমার ব্যাগে হাত দেবেন না। আপনি জানেন আমি কে? আমি কোন ফ্যামিলির মেয়ে আপনি জানেন? আপনি যদি জানতেন আমি কোন ফ্যামিলির মেয়ে, তাহলে আপনি এটা কোনোদিন করতে পারতেন না। আর আমি তো আপনাদের দোকানে কোনো গহনা কিনতে আসিনি। আমি আর মনিয়াপা নাচের স্কুলে নাচের টিচার। মনিয়াপা গহনা চেঞ্জ করতে আসবে, আমি আপনাকে সঙ্গ দিতে এসেছি। আমি তো গহনা কিনতে আসিনি। আপা চলো তো, চলো। দাঁড়ান দাঁড়ান, ব্যাগ চেক না করে আমি আপনাকে যেতে দেবো না। এলো কি বলছে আপা? আমি কিন্তু ভীষণ মাইন্ড করছি। আমি স্বপনকে এখন ফোন করবো। স্বপন কিন্তু ওর বয়ফ্রেন্ড। স্বপন আসলে আমি বলে দিলাম, ভালো হবে নাকি? ইয়ে মানে আপা আপনি তো ভুলে হয়তো বা ব্যাগে নিয়ে থাকতে পারেন, মানুষ মাত্রই তো ভুল করে। হ্যাঁ বুঝলাম, মানুষ মাত্রই ভুল করে, ম্যান ইজ মর্টাল। কিন্তু তাই বলে আপনাদের দোকানে যে আমি আমার ব্যাগে কেন ভরে নেব? কি? শোনো না, লোকজন যদি জমে যায়, হ্যাঁ, মান সম্মান কিন্তু কিছু থাকবে না। তাছাড়া মৌসুম হলে তোমার আমার গয়না গাড়ি টাকা পয়সা সবকিছু নিয়ে যাবে। তার চেয়ে কাজ করো, ব্যাগটা দাও, চাবি বাসায় করতে পারবো না, ব্যাগটা দাও, চেক করি। দাও। নেন, ব্যাগটা চেক করেন। পাবেন না আমি জানি, তারপরেও চেক করেন। Oh my God! ভাইয়া, ভাইয়া, এটা আমার ব্যাগে কি করে আসলো? আমি কিছুই মনে আপা, তুমি এটা আমার ব্যাগে ঢুকিয়েছিলে? ভাইয়া, ভাইয়া, একদম মাইন্ড করবেন না, এটা মনে আপা ঢুকিয়েছিল। আপনি কিছু মনে করবেন না। ভাইয়া, আমি আমার জিনিস খুঁজে পেয়েছি, তাতেই খুশি। ভদ্রলোকের পোশাক পরে বড় লোকেরাও চুরি করে, এটা আমাদের পুরনো অভিজ্ঞতা। আর জানেন তো সবের সিসি ক্যামেরা আছে। এটা ডিজাইনটা কি সুন্দর ছিল, আনকমন, আর বেশ সুযোগও ছিল। ছি ছি মনি আপা,
কাজটা করতে পারলে কি একটা বাজে সিন ক্রিয়েট হলো। ওরা তোমাকে কতদিন ধরেছি, তুমি ওদের কত পুরনো কাস্টমার, আর তুমি ওদের সাথে এটা করতে পারলে। শোনো মনিকা, তুমি লজ্জা পেও না, আমি আমি কাউকে বলবো না। আসলে তুমিও কিন্তু কাউকে বলো না, হ্যাঁ? আর ওই যে বিশেষ করে স্বপনকে, হ্যাঁ, স্বপন জানতে পারলে কিন্তু খুবই মাইন্ড করবে। আমি বুঝতে পেরেছি তুমি ভুল করেছো। আমি জানি ম্যাগি স্পটার। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল করে। Only humans make mistakes. তাই তো, সে কখন থেকে ভুল বকে যাচ্ছি, ম্যানেজ ওয়াটার। আপা চলে যাই, চলো আপা। কতক্ষণ একলা একলা নাচবে? আমার কোরিওগ্রাফি ওর খুব পছন্দ। হ্যাঁ, রিমার খুব পছন্দ, আমি জানি তো। আমার সাথে কথা হয়েছে, ও বলে চলে আসবে। প্রোগ্রাম আছে, প্রোগ্রাম আছে। রিহার্সেল করতে হবে। কি বলে? হ্যাঁ, শুধু নুডলস করে দেনি, একটুখানি খাও। নুডলস এবং মোটা হয়ে যাচ্ছি। রুমাতে আমাকে বলে যে আমি বলে প্রেগনেন্ট ওখানে মধ্যে থাকি। আমাকে বলে প্রেগনেন্ট ওখানে মধ্যে লাগে। আর আর আমি না, শোনো, আমি অনেক কিছু রান্না করেছি আজকে, স্পেশাল পোলাও, রোস্ট। তুমি ডান্স কোরিওগ্রাফি শেষ করে, রিহার্সাল শেষ করে খাবে, তারপর যাবে, ঠিক আছে? রাইটে আছি। আপনি বলেছেন আপা, ঠিক এখন প্রিমানের জিনিসটা আমার খুব বাজে লাগে। একজন মানুষকে ডেকে এনে এভাবে বসিয়ে রাখাটা খুব অভদ্রতা। আপা, রিমাকে নিয়ে এরকম কথা বলবেন না। আমাদের ডান্স গ্রুপের সবচেয়ে সুদর্শিনী এবং সবচেয়ে লক্ষ্মী মেয়েটা আছে রিমা। কি হয়েছে জানেন? কি গো? রিমা আমাকে খুব ভালোবাসি, আমিও ভালোবাসি। একবার কি হলো জানেন না তো? এক প্রোগ্রামে আমাদের এক বড় আপুর পার্সগুলো চুরি গেল। সবাই আমার দিকে না চোখ আপুগুলো চুরি করেছে। আমার লজ্জা, সে কি লজ্জা। তারপরে কি হলে জানেন? আর আমাকে বলে ওরা চাল করে খাবে। চাল কেন বলেন? তুমি কিরকম কথা? আমাকে চাল করে খাবে, আমার মুখে দিলে রক্ত বেরাবি, আমি আমাকে সেখান থেকে আমাকে সেভ করেছে। হ্যাঁ, আর শুনেন না, আবার কি হলো জানেন? কি হয়েছে? আবার হলো কি যে আমাদের একটা প্রোগ্রামে আরেকজন সাহেবের ফোন সেলফোন হারিয়ে তাও কিনা বলে আমি করেছি। সবাই আমার দিকে চোখ। আবারও তখন কি হলো জানেন? তখন আমার তো মাটিতে পড়ে যেতে ইচ্ছে করছিল, মরেই যাবো আমি, ঠিক না? তারপরে সেখান থেকে রিমা আমাকে সেভ করে। রিমার জন্য আমি চিরকৃতজ্ঞ। চিরকৃতজ্ঞ। ও বললে ও তো আমার শুধু আমার ই না, ও তো শুধু আমার বন্ধু না, হ্যাঁ, আমার বোনও। ও বললে আমি চলে আসতেই হবে। আমি সারাদিন জন্য অপেক্ষা করতে পারবো। সারাদিন সারা রাত অপেক্ষা করতে পারবে? এত সুন্দর একটা পা, এটা দেখে আমার মতো ইমোশনাল। না, চোখ মুছো ভাইয়া। কি হয়েছে? না, এটা আমাকে রিমা দিয়েছে। রিমাকে নাকি ওর নাচের এক বড় বোন গিফট করেছিল, ও পরে এসেছে। আমি বললাম বাহ, দারুণ তো, ডায়মন্ডের, অনেক দামি।
হ্যাঁ, জরুরি কাজ চলিস জরুরি কাজ চলে এসেছে। মানে জরুরি কাজ আছে প্র্যাকটিস প্র্যাকটিস হবে না পরে আমার আমার যেতে হবে খেতে হবে। একদম ও আচ্ছা, আমি গেলাম না হ্যাঁ এই রেদু, মানে একটু দাঁড়া, মানে বুঝতে পার রেদু ছেলেটা এভাবে করে চলে গেল, মানে কোনো কিছু না বলে এভাবে চলে গেল, এটা কি ঠিক? অদ্ভুত তো। হ্যাঁ গৌরব, আপুটা কোথায় গেল? কোন আপুটা? আরে ডান্স কোরিওগ্রাফার রেদু আপু। আমি শাড়ি টাড়ি পরে আসলাম, ভাবলাম একটু এইভাবে ওনার সাথে নাচবো আর টিকটক করবো, লাইভ করবো। চলে গেল কেন আপুটা? এই শোন, আমি তোকে বহুবার বলেছি এভাবে কথা বলবি না, আমি পছন্দ করি না। মানুষের জন্ম নিয়ে তো আসলে কারো হাত নেই। কি সুন্দর করে মেয়ে মেয়ে ভাবে কথা বলে। তুমি জানো আপু ওনাকে নিয়ে লাইভ করলে আমার কত ভিউ হতো লাইভে? গ্রেট ভিউজ। একদম চুপ, একবার এই কথা বলবি না, আমি একদম পছন্দ করি না। যা। যাই হোক, এখন একা একাই লাইভ করতে হচ্ছে। ছেলেটার কি হলো হঠাৎ করে, এরকম তাড়াহুড়ো করে চলে গেল? ও মাই গড, এই মানুষটি কি বলবো? আপু, হ্যাঁ, রেদু কই? ও তো চলে গেল, বললো যে খুব জরুরি একটা কাজ করেছে। আমি বুঝলাম না, তাড়াহুড়ো করে চলে গেল। আচ্ছা আমি ফোন করে দেখছি। দেখ, উফ, ফোনটাও বন্ধ করে রেখেছে। রিহার্সালটা করা খুব ইম্পর্টেন্ট ছিল। আজকে দিনটাই কোফা। এই রিমা, রিমা, হ্যালো গাইস, ইটস মি পাওয়া চৌধুরী। আবার চলে এসেছি লাইভে। গাইস, আজকে আপনাদের সাথে আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি খাবো আর আপনাদের সাথে গল্প করবো। আজকে আমাদের বাসায় অনেক মজার মজার রান্না করা হয়েছে। আজকে আমার বড় আপু রান্না করেছে লাউ। লাউ খেতে খেতে আমি আপনাদের সাথে ওভার থিঙ্কিং নিয়ে কথা বলবো। ওভার থিঙ্কিংটা হচ্ছে চিন্তার ওজন বা ভার। এই যেমন আমরা অনেক সময় অনেক বেশি চিন্তা করি। যেমন মনে করেন আমরা চিন্তা করি যে ও আমাকে কেন বোকা বললো, সে আমাকে কেন জেলাস করলো, আবার আমি কেন আমার ওই বন্ধুটার মতো সাকসেসফুল হতে পারছি না। এই এত শত চিন্তা করে জীবনে কিচ্ছু হবে না। তাই এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে দিতে হবে, ওভার থিঙ্কিং করা যাবে না। গবেষণায় বলে ওভার থিঙ্কিং ডিপ্রেশনের মাত্রা বাড়িয়ে দেয়। গবেষণা বলে ওভার থিঙ্কিং মানুষের ডিপ্রেশন বাড়িয়ে দেয়, এবং ডিপ্রেশনে থাকা মানুষগুলো খুব বেশি বেশি খেতে পছন্দ করে। গাইস, আনএভয়েডেবল সিচুয়েশনের কারণে আমাকে আজকের লাইভটি ডিসকানেক্ট করতে হচ্ছে। আমি আবার কোনো এক সময় লাইভ আসবো আপনাদের সাথে, সেই জন্য আপনাদের সাথেই থাকুন। ওভার থিঙ্কিং প্রবণতার একমাত্র প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া কম্পারিজন, যেখানে থাকে নানা ধরনের কথাবার্তা। সো তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে একটা সময় তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? তুমি সেটা না করে কি করছো? সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, হ্যালো গাইজ, হ্যালো গাইজ, হ্যালো গাইজ। ভিউয়ের যে একটা বিষয় আছে, এটা তো তুমি বুঝবে না। শোনো শোনো, এইসব প্রবণতা থেকে নিজেকে পরিত্রাণ পেতে হলে কি করতে হবে জানো? বই পড়ার অভ্যাস করতে হবে এবং হাঁটার প্র্যাকটিস করতে হবে। আর তা না করে তুমি এক কাজ করতে পারো, বাগানও করতে পারো, ঠিক আছে? শোনো, এই যে আমরা যে এত ডিপ্রেশনের কথা বলছি, বাগান করলে কিন্তু তোমার মন থেকে সব কিছু চলে যাবে, এবং কাছের মানুষ যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে সময় কাটাতে হবে। তুমি সেটা না করে কি করছো? অন্য মানুষের সঙ্গে সময় কাটাচ্ছ যারা সোশ্যাল মিডিয়াতে আছে। সেটা করলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? আসলে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে? এটাকে অভ্যাস করেন, এটাকে বদভ্যাস। আমার লাইভ আছে, আমি যাই। লাইভ আছে, আমি যাই। এই যে, আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে না কথা বলে তাদের সঙ্গে কি করছি? এই ফেসবুকের মানুষগুলোকে আমরা আপন করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে? আমরা আমাদের আপন মানুষ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। সেটা কিন্তু করা যাবে না। এই যে একটা স্মার্টফোন, এই স্মার্টফোন হাতে নিয়ে এক একজন কিন্তু ডুবে যাচ্ছে অন্ধকার। কিছুই করার নেই, আমি আমার কাজটা শেষ করি। আরে বলো। আমার টাকাটা
দাও। কিসের টাকা? উমা, টাকা তো কাগজেরই হয়, কাগজের টাকা দেবে। আমাকে 25,000। এই দেখো, আমার একটা জার্নাল রেডি করতে হবে, এই সময় আমাকে বিরক্ত করো না। ওমা, টাকা চেয়েছি আর বিরক্ত হয়ে গেল? না গো, ওইসব দুষ্টামি আমার ভালো লাগছে না। আমি ড্রয়ারে 25,000 টাকা রেখেছিলাম, তুমি প্লিজ টাকাটা দাও আমাকে, আমার খুব জরুরি দরকার। দেখো রিমা, তুমি কিন্তু ছেলে মানুষ করছো। ছেলে মানুষকে একদম আমার পছন্দ না। আমি তাহলে তোমার টাকা দিতে যাবো? আশ্চর্য বাবা। কিন্তু আমার সিক্স সেন্স বলছে যে আমার সিক্স সেন্স কখনো ভুল বলে না। তোমার মর্জি না। আরে আমার হ্যাঁ, মর্জি না। মর্জি না। ঘড়ি, টাকা সবকিছু নিয়ে চক্র উঠেছে। দেখো, তুমি আমার মর্জিনাকে কিছু বলো না প্লিজ। মর্জিনাকে কিছু বলবো না মানে? আমি তো প্রথম থেকেই বলে আসছি, আমার কথাটাই সত্যি। তোমার মর্জিনা ওগুলো নিয়ে ভেঙে গেছে। শোনো, তুমি মর্জিনাকে যতটুকু বিশ্বাস করেছো, ঠিক ততটুকুই সে তোমাকে বোকা বানিয়েছে। 25,000 টাকা নগদ, তার উপরে ঘড়ির দাম কম করে হলেও 1 লক্ষ টাকা। এ সব নিয়ে সে পালিয়ে গেছে। শোনো, এখন ডিফারেন্ট কিছু চিন্তা ভাবনা করো। এই যে জিনিসগুলো চলে গেছে, সেগুলো কিভাবে ফেরত আনা যায়, তার জন্য একটা চিন্তা ভাবনা করো, ঠিক আছে? আর ইউ শিওর? ইয়েস, আই এম শিওর। কিন্তু আমার ভেতরে যে অন্য জিনিস কাজ করছে। আবার কি জিনিস কাজ করছে? হ্যাঁ, তুমি রাগ করবে না তো? না না না, বলো। না মানে মাঝে মাঝে তো আমি তোমার পকেট থেকে টাকা সরাই, তো আজ মনে হয় তুমি দুষ্টুমি করে টাকাটা সরিয়েছো। মানে মর্জিনাকে আমি মানে ইয়ের বাইরে রাখছি না, সন্দেহের বাইরে, কিন্তু আমার মনে হচ্ছে কিছু মনে করো না। নিমা, আমার আম্মা কি বলতেন জানো? কি? আম্মা বলতেন, জিনিস যায় যার, ইমান যায় না। বুঝতে পেরেছো? কিন্তু মর্জিনাকে সন্দেহের ভিতরে আনতে পারছি না। আমার মর্জিনা, হ্যাঁ, ড্যান্স কোরিওগ্রাফার রেদু এই জায়গাটা নিয়ে গেল। আর সেদিন যেভাবে হরপর করে চলে গেল ইম্পর্টেন্ট কাজ বলে, আমার মনে হচ্ছে ওই টাকাটা সরিয়েছে। টাকাটা সরিয়ে আমাকে বোকা বানিয়ে চলে গেছে। বড়াবু, হ্যাঁ, মর্জিনা খালা ফোন করেছিল। আমার মর্জিনা কি বলেছে? বলেছে কালকে থেকে আর কাজে আসতে পারবে না। ও মাই গড, হ্যাঁ কি বলেছে? আর বলেছে যে মেয়েকে গ্রামের বাড়ি চলে যাবে, তোমাকে নতুন কাজের পর ঠিক করতে। কেন কেন মর্জিনা আমার সাথে কাজ করবে না? কেন বাড়ি চলে যাবে? কেন আমি নতুন মানুষ দেখবো? আমার 25,000 টাকা কি তাহলে মর্জিনাই নিয়েছে? এবার মিলে গেল তো। বাপের ঘড়ি, তোমার 25,000 টাকা নিয়ে মর্জিনা খাওয়া চলবো। এই মর্জিনা খাওয়াই আসলে সেই ভুল। এই মেয়েটাকে আমি কি পরিমাণ বিশ্বাস করেছিলাম, কি পরিমাণ ভালোবেসেছিলাম। ও মানুষ প্রথমে এভাবেই বিশ্বাস অর্জন করে, তারপর ভালোবাসা আদায় করে, তারপর সেই বিশ্বাস ভঙ্গ করে কেটে পড়ে। সবাই ভালোবাসা মায়া বোঝে না। ও তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে। তাহলে ঠিক মানুষটাকে? ওই যে স্বপন বলেছিল 6 ডিজিট স্যালারি, একটা ফ্ল্যাট, একটা গাড়ি। তাই না যখন এরকম আবল তাবল কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? না, আমি একটু অন্য মনস্ক হয়ে পড়েছিলাম। এই দাঁড়া, আমি মর্জিনাকে ফোন দিচ্ছি, ও আমার ফোন অ্যাভয়েড করতে পারবেন না। দেখি মর্জিনা। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে আবার ডায়াল করুন। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে আবার ডায়াল করুন। ফোনটা অফ করে রেখেছে। আপু, তুমি বুঝতে পারছো না কেন? দামি ঘড়ি দেখেও লোভ সামলাতে পারেনি। ও ওই ঘড়ি চালিয়েছে। তুমি এই মর্জিনা খাওয়ার জন্য দুলাভাইয়ের সাথে মিসবিহেভ করেছো আপু। মর্জিনা, তোকে আমি ছাড়বো না। তোর এনআইডি আমার কাছে আছে, তোর বাড়ির ঠিকানা আমার কাছে আছে। আমি পুলিশের কাছে যাবো, তোকে থানায় হাজির করবো। আরে আপু, এই একটা গিফটের ঘড়ির জন্য কথায় কথায় তোমরা থানা, পুলিশ, জেল, হাজত, কি যে সব ঝামেলা করো না। মা, চোর ধরতে পুলিশ ডাকবো না? কি বলিস তুই? না মানে আমি বুঝি না, তোমাদের সবারই এক সমস্যা। এই ছোটখাটো বিষয়, চোর, পুলিশ, জেল, হাজত, ফাঁসি। হ্যাঁ, আচ্ছা রিমা, ওই যে সেদিন রেদু এলো, তারপরে হরবর করে চলে গেল। হ্যাঁ, তোর এই বন্ধুটা নেয়নি তো? মানে আমার কেন যেন ওকে খুব সন্দেহ হচ্ছে রিমা। তুই একটু ওকে জিজ্ঞেস করে দেখ না প্লিজ। আপু, হ্যাঁ তাহলে ঘড়ি আর চুপ থাকতো। ঘড়ি
এই টাকা এক হলো। আমি যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করে হিসাব নিকাশ করে বের করেছি। এটা রেদুই করেছি, এটা রেদুরই কাজ। একদিন রেদুকে ফোন দে। হ্যাঁ রে, আমি রেদুকে কখনো এটা জিজ্ঞেস করতে পারি না। তোর বন্ধু তো বন্ধু না বড় আপু, আমার ভাই, আমাদের সবার ভাই। আমি কখনো রেদুকে আমি চার্জ করতে পারি না। আমাদের সবার ভাই। আমার এমার্জেন্সি কল এসেছে। হ্যালো, এত ইমোশনাল আমার কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ইমোশন নিয়ে এবার একটা লাইভে যেতে হবে। ওকে, আসো। হ্যালো গাইস, ইটস মি। ইমোশন নিয়ে বুঝলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরে আবার লাইভে দেখা হবে। স্বপন ভাই, স্বপন ভাই, আমি আপনাকে যেসব কথা বলেছি সেটা আসলে কমপ্লেন করার জন্য বলে দিতেছে। ইমা কিন্তু খুব ভালো একটা মেয়ে। ভালো মেয়ে বলে ভালো মানুষের মুখর, সে তো একটা চুন না চোখ না চুন নেই। এবার বুঝতে পেরেছি। প্লিজ, আমরা আপার কথা বলছিলাম আর কি। আপা অনেক শৌখিন, আমরা সব গোল্ড প্লেটেড করি, আপার সঙ্গে অরিজিনাল, বুঝতে পেরেছি। আর আপনাকে বলছিলাম, যদি সে চুন্নিকে আপনি বিয়ে করেন, ঠিক হবে? বিয়ে করা হবে না। আমি ব্রেকআপ করে দিয়েছি, আপনি ব্রেকআপ করে দেন। কিন্তু সব জায়গায় সব কথা বলতে নেই। তুমি এসব নিয়ে আর কোনো কথা বলবে না, আর কোনো কিছু কারো কাছে শেয়ার করবে না, কিন্তু ঠিক আছে? শিয়া, ও আল্লাহ, আমি তো হোয়াটসঅ্যাপে সব লিখে দিয়েছি। বলো কি? শোনো, তুমি এক কাজ করো, তুমি লিখেছো, এখন তুমি সব কিছু ডিলিট করো। আসো, তুমি এখন যাও তো প্লিজ, একটু কথা বলো। যাও প্লিজ, যাও। স্বপন ভাই, যেহেতু বা সমাজের চোখে ডিমা চোর, কিন্তু আমার ওর ব্যাপারে একটা ভালো অবজারভেশন আছে। ডিমা কিন্তু খুব ভালো একটা মেয়ে, ওর খুবই মানবিক। আর এটা হলো মানে খুব, কিন্তু ওর একটা অসুখ আছে, সেটা হলো ক্লেপ্টোম্যানিয়া। বাবা, আমি এবার ফয়সলা করতে চাই, আমি রিমাকে আসতে বলছি। আসলে কি এভাবে ফয়সালা হবে না। আসলে ছোটবেলা থেকে এই রোগগুলা যখন দেখা দেয়, তখন পরিবারগুলো এগুলো কিন্তু আমলে নেয় না। আর রোগীকে প্রশ্রয় দেয় কেউ যদি প্রতিবাদ অভিযোগ নিয়ে আসে, তখন দেখা যায় যে এরা প্রতিবাদ করে। তখন রোগীরা বা বাচ্চারা এরা ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে যায় এগুলো। হ্যাঁ, এই চল কাউকে। তো এইগুলা আপনি এভাবে আসলে ওর সাথে কথা বলে ফয়সালা হবে না। তার চেয়ে আপনি একটা কাজ, কি কোনো প্রতিকার নেই? আচ্ছা এভাবে অবশ্যই আছে। আছে। আমি এক কাজ করি, জি আপা, প্লিজ। আমি আপনাকে কারণ একটা কার্ড দিচ্ছি। কিসের কারণ? এটা একজন মনোরোগ বিশেষজ্ঞের কার্ড। আপনি, হ্যাঁ, আপনি এটা ওনার সাথে কথা বলেন, উনি আপনাকে ভালো করে গাইড করবেন, ঠিক আছে? আপনি আব্বা ভাই সবাইকে বলেন, তাহলে এটা ভালো হবে। ওকে আপা, আপনার অনেক ধন্যবাদ। ওকে, তাহলে আমি যাই। হ্যাঁ, Thank you. ওকে। স্বপন, হ্যাঁ, আমি মনে আমার কথা সব বুঝতে পেরেছি। আমার ভুল হয়ে গেছে স্বপন। আমাকে তুমি বিয়ে করবে না? আমি আমি সবার সবকিছু ফিরিয়ে দেবো। আমি ডাক্তারের কাছে যাব, তুমি যা বলবে আমি তাই শুনবো। আমাদের বিয়েটা হবে না স্বপন? রিমা, আমি তোমাকে ভালোবাসি, অবশ্যই আমি তোমাকে বিয়ে করবো। আমরা আজই তোমার বাসায় যাবো, তবে তার আগে তাদের অনুমতি নেব, তারপর আমরা বিয়ে করবো, ঠিক আছে? চল না। আমাদের তো বউ আছে,
আমার এত কনফিউজ কেন লাগছে? একবার মনে হচ্ছে টাকাটা অরিজিনাল নিয়েছে, আরেকবার মনে হচ্ছে ঋতু টাকাটা নিয়েছে, আরেকবার মনে হচ্ছে আরেকবার তো দুষ্টুমি করে আমার কাছ থেকে টাকাটা শুনিয়েছে। উফ, এত টেনশন আর ভালো লাগে না। টেনশনে কি আমি শিওর আমার টাকা, তারপরে দুলাভাইয়ের ঘড়ি, এগুলো সব মর্জিনা খালা নিয়েছে। আচ্ছা, তুমি যদি বলছিলাম তোমার কাছে তোমার এনআইডি কার্ড আছে, আচ্ছা আমাকে দাও, আমি একটা কাজ করি, আমি মর্জিনা খালার এনআইডি কার্ড দিয়ে একটা লাইভে যাবো, সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট সে মর্জিনা খালাকে ধরা অনেক ইজি হবে। আর এই টোন নিয়ে লাইভ করলে ভিউ কত হবে তুমি জানো? অনেক ভিউ হবে, হাজার হাজার শেয়ার, লাইক, কমেন্ট। ও মাই গড আপু, এইবার আমার মনিটাইজেশন অন হয়েই যাবে। এরপর খালি ডলার আর ডলার আর ডলার। বল রিমা, সাথে ওই ছেলেটা, আপু আমরা বিয়ে করব, তোমার অনুমতি নিতে এসেছি। বিয়ে? জি আপু, তবে তার আগে আপনার সাথে আমি কিছু কথা বলবো। তোমাদের বিয়েতে আমাদের মত আছে কিনা সেটা তো জানতে এসেছো? এই বিয়েতে আমাদের মত নিয়ে আমরা রাজি না। আপু আপা, রিমা, আপা, এবার একটা অন্য একটা ব্যাপারে ওর একটা মানসিক সমস্যা আছে, এটা আপনার জানা দরকার। এটা একটা ডিজিজ। শাট আপ! আমি বিয়েতে রাজি নয় বলে তুমি ফট করে আমার বোনকে মেন্টাল ডিসঅর্ডার বানিয়ে দিচ্ছ, মানে মেন্টাল ডিজিজ হচ্ছ। ও পাগল। ওর ক্লেপ্টোমিনিয়া আছে, ওকে ডাক্তার দেখাতে হবে। আপনি জানেন ক্লেপ্টোমিনিয়া রোগের সবচেয়ে বড় ওষুধ কি? পরিবারের সাহায্য, তাদের কোম্পানি। আপনি ওর বড় লোক, আপনাকে ওর সঙ্গে থাকতে হবে। আর আপা, ভালো কথা, আমরা একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা হচ্ছে, আমাকে নিয়ে যাবো। একটু থাকতো নি বেয়াদব ছেলে, আমার বোনকে বলছে চোর, আমার বোনকে বলছে মেন্টাল প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার বাড়ি থেকে বেরো যাও, বেরো। আপা, আপনি বুঝতে পারছেন না কেন? এই কি হয়েছে? এই দেখো না, কি সমস্যা? ও রিমাকে বিয়ে করতে চাচ্ছিল। হ্যাঁ। যখন বলেছি আমরা বিয়েতে রাজি না, সাথে সাথে বলছে রিমা নাকি চোর, রিমা নাকি মানসিক রোগী। না না না, আমি বলছি ও অসুস্থ, ওকে ডাক্তার দেখাতে হবে। আমি সাইকিয়াট্রিস্টের কাছে ওকে নিয়ে যাবো। আপনারা আমাকে বুঝতে পারছেন না কেন? দাঁড়ান, আমি তো বোঝার চেষ্টা করি। তুমি সকল, হ্যাঁ ভাই, সব তুমি রিমাকে বিয়ে করতে চেয়েছো, তাই তো? হ্যাঁ, বিয়ে করতে চেয়েছে মানে কি? বিয়ে করতে চেয়েছে এবং আমি রাজি হইনি বলে সাথে সাথে ওকে আপন তাপন কথা বলছে। আমি আশা করছিলাম আপনারা আমাকে সহযোগিতা করবেন। দেখো সকল, জি ভাই। একজন ভদ্রলোকের বাড়িতে বিয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসতে হলে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি গুরুজনদেরকে নিয়ে আসতে হয়। সেটা তো তোমার জানা উচিত, তাই না? কিন্তু সেটা কিছুই করো। শোনো, তোমরা বিয়ে করতে চাও বিয়ে করো, আমরা ঘটা করে বিয়ে দিতে পারবো না। কবি মানুষ যাও, বেলি ফুল দিয়ে বিয়ে করো বিয়ে। হ্যাঁ, আর ওই যে বেলি ফুল যখন শুকিয়ে ঝড় ঝড় করে পড়বে তখন প্রেম ভালোবাসা সব করে যাবে। রিমা অসুস্থ, আমাকে সুস্থ করতে চাই, ওকে আমি ভালোবাসি। তাই আমি একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই, একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চাই। আমরা রিমার কাছ থেকে সবকিছু শুনি। তুমি ওকে আমার বাড়ি থেকে বেরোতে বলো প্লিজ। ঠিক আছে, রিমাকে ডাকুন, আমাকে দিয়ে যাও। এই তুমি কি বলছো? এটা ভদ্রলোকের বাড়ি। আপনারা আমাকে বিশ্বাস করছেন না কেন? আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ ওকে চলে যেতে বলো। বলছি, দাঁড়াও। ঠিক আছে, এই যে টাকাটা রাখুন, এই টাকাটা রিমা আমাকে দিয়েছিল, লোন হিসেবে দিয়েছিল, আমি ফেরত দিতে এসেছি। ও হ্যাঁ, এমন অনেক কথাই আপনার কাছে শুনুন। আসি। দাঁড়াও সকল, জি। মা, সকল কিন্তু ভুল বলেনি। এই যে দেখো, ওর হাতের ঘড়িটা দেখো। এটা তো সেই ঘড়িটা যেটা মনির ভাই তোমাকে দিয়েছিল। হ্যাঁ, এই ঘড়িটা ওকে জন্মদিনে আমি গিফট করেছিলাম। কি বললা? এগুলো কি বললা? এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? হ্যাঁ,
আমরা বুঝতে পারিনি যে আমাদের বোন রিমা ক্লেপ্টোমেনিয়ায় আক্রান্ত। তুমি তো জানো যে ক্লেপ্টোমেনিয়া রোগী যারা, তারা এমন কিছু করে সবার অজান্তে, সবার চোখ ফাঁকি দিয়ে অনেক জিনিস নিয়ে নেয়। এটা যে ইচ্ছে করে করা তা কিন্তু না, এটা কিন্তু অবচেতন মনেই করে। আসলে যে জিনিসগুলো তৈরি করে সেটা যে তার নিজের কোনো কাজে লাগবে না সেটা সে জানে, তারপরেও কিন্তু সেটা করে, কারণ তার চিন্তার কোনো শক্তি নেই। আমরা আসলে আমাদের মনোজগৎ নিয়ে ভাবি না তো, কিন্তু আমাদেরকে আমাদের মনোজগৎ নিয়ে ভাবতে হবে। এবং যেসব ক্লেপ্টোমেনিয়া রোগী আছে তাদেরকে, পরিবারের মানুষদেরকে, আপনজনদেরকে কাছে এগিয়ে আসতে হবে এবং আমার বোনের মতো এরকম একজন ক্লেপ্টোমেনিয়া রোগীকে সেই ভালোবাসা, মমতা এসব দিয়ে বোঝাতে হবে, তাহলেই তারা সুস্থ হবে। তুমি কিছু মনে করো না ভাই, আমার এই বোনটাকে আমরা সুস্থ করে তুলতে চাই। তোমার মতো করে আমরা ওকে ভালোবাসতে পারিনি ভাই। তাই যাও না, আপাতত তুই বেলি ফুল নিয়ে এসো, ওরা তো আজ বিয়ে করবে। আপাতত বেলি ফুল দিয়ে বিয়ে মানে ঘটা করে পরে দেবো, ভালোবাসার ফুল শুকিয়ে যায় না। ঠিক আছে, আমি বেলি ফুলের আয়োজন করছি। চলো 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 চলো। চা খাবি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি বাবা চৌধুরী। আমরা চলে এসেছি লাইভে। আজকে আমি আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা আজকে একটা ডিজিজ নিয়ে কথা বলবো। এই ডিজিজটার নাম হচ্ছে ক্লেপ্টোমেনিয়া। আমাদের এই ডিজিজ নিয়ে অনেক কিছু জানার আছে, কিন্তু গাইস তার আগে আমি এখন একটু ওয়াশরুমে যাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে বিশ্বাস নেই, দেখা যাবে বাথরুমে যেয়ে তুই লাইভে চলে গেছিস। ওকে গাইস, বাই। ওকে গাইস, বাই। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। শুকনো ফুলের মালা যেরকম বলে দেয় সে এসেছে, চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি। এলাচের দানা জানে কার ঠোঁট গন্ধময় হবে। তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো। সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি, দেখা দাও দেখা